আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। খুবই সামনে আপনাদের দুইটা পরীক্ষা। 4 জুলাই আপনাদের অফিসার জেনারেলের পরীক্ষা এবং অফিসার ক্যাশ হচ্ছে 11 জুলাই। যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি, সেই জন্য আমরা লাইভ ক্লাসের আয়োজন করেছি। তো আজকে আমরা যেই টপিকটা কভার করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি এবং কোঅর্ডিনেট জিওমেট্রি। সাম্প্রতিক সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রিগোনোমেট্রি এবং কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। তো আমরা ট্রিগোনোমেট্রি এবং কোঅর্ডিনেট জিওমেট্রিতে দুইটা ক্লাসের প্ল্যান করেছি। আজকে আমরা একদম বেসিক ক্লাসটা করব, এরপরে আমরা আরেকদিন অ্যাডভান্স ম্যাথগুলোর উপরে ক্লাস করব। আজকে মূলত আমরা বেসিকটা নিয়ে আলোচনা করব। আর অনেকদিন ধরেই এই টপিকটা আসলে পরীক্ষায় আসছিল না, বাট খুব সাম্প্রতিক সময়ে আপনারা সিনিয়র অফিসার যে পরীক্ষাটা দিয়েছেন সেখান থেকে কিন্তু ত্রিকোণমিতি এবং কোঅর্ডিনেট জিওমেট্রি পরীক্ষায় কোশ্চেন এসেছে। তো যেহেতু সাম্প্রতিক সময়ে কোশ্চেন আসা শুরু করেছে, সেই উদ্দেশ্যে মূলত আজকের ক্লাসটা। তো আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং কমেন্ট করতে পারছেন কিনা, এই ব্যাপারটা দেখার জন্য কে কোথা থেকে জয়েন করেছেন এটা আমাকে একটু কমেন্টে জানান। আপনার কোন জেলা থেকে জয়েন করেছেন এইটুকু লিখলেই আমি বুঝতে পারবো যে আপনারা ঠিক মতো কমেন্ট করতে পারছেন, এবং পাশাপাশি আমাকে জানাতে পারেন সাউন্ড ক্লিয়ার কিনা। এছাড়া অন্য কোনো টপিকের উপর যদি আপনাদের ক্লাস থাকে, সেই ক্লাসটা আমরা ইনকর্পোরেট করতে চাই। সো টপিকের নামও জানাতে পারেন যে নেক্সট ক্লাসটা কোন টপিকের উপরে দেখতে চান। তো আমরা শুরু করি। দেখি যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাতে পারেন যে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, রাধিকার কাছ থেকে আমরা জানতে পেরেছি সবকিছু ক্লিয়ার। ওকে, যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। চলেন শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। খুব সহজ ম্যাথ দিয়ে আমরা শুরু করছি। আর ত্রিকোণমিতির, ওয়ালাইকুম আসসালাম। তো ত্রিকোণমিতির একদম বেসিকটা আশা করি আমরা মোটামুটি পারি। তো কেউ যদি না পারেন আমাকে বলবেন, তখন আমি আরো ডিটেলস বলবো। তো আমাদেরকে একটা ম্যাথ দিয়েছে। ম্যাথটা হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে 3/5। আর এই থিটা মানে কোনটা, এই কোনটার ভ্যালু হচ্ছে π/2 এর চেয়ে ছোট। π/2 আমরা সবসময় মনে রাখবো, পাই মানেই হচ্ছে 90 ডিগ্রি। যখনই আমাকে পাই বলবে তার অর্থ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার অ্যাঙ্গেলটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে ছোট কিন্তু 0 ডিগ্রির চেয়ে বড়। বাই ডিফল্ট, এটা বলুক বা না বলুক, আমরা বাই ডিফল্ট এটাই ধরে নিব। আর যদি অন্য কিছু হয় সেই ক্ষেত্রে আমরা এটা অন্য কিছু হলে সেই ক্ষেত্রে এটা বলে দিবে। আর কোনো কিছু না বললেও আমরা এটাই ধরে নিব। তো চলেন দেখি এই ম্যাথটা আমরা কি করে করতে পারি। আমাকে সাইন থিটার ভ্যালু দিয়ে দিছে, আমরা ট্যান থিটার ভ্যালু বের করতে চাই। তো সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ম্যাথটা খুব সহজেই করতে পারবো। সূত্রগুলো আমরা সবাই আসলে জানি। তারপরে যদি আমি একটু লিখি, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এগুলো আপনি পারেন, আমি বিশ্বাস করি। কারো যদি মনে না থাকে আমাকে জানাবেন। এই ম্যাথগুলো আমরা ফর্মুলা দিয়েও করতে পারি। ফর্মুলা দিয়ে যদি করতাম আমরা, আমাদের 3টা ফর্মুলা মনে রাখতে হবে। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেই ছোটবেলার ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা হচ্ছে স্যাক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। আর থার্ড ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই ম্যাথটা আমরা এইসব ফর্মুলা দিয়ে করতে পারি। আমরা এই সাইন থিটা সমান 3/5 এটাকে আমরা স্কোয়ার করে বলতে পারি সাইন স্কোয়ার থিটা সমান 9/25। তারপরে এখান থেকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তারপরে সেই কজ স্কোয়ার থিটা থেকে আমরা স্যাক স্কোয়ার থিটায় যাবো, স্যাক থেকে আমরা ট্যানে আসবো। অনেকগুলো ফর্মুলা অ্যাপ্লাই করে করা যায়, বাট ম্যাথটা একটু বড় হয়ে যাবে। আমরা চিত্রের সাহায্যে যদি করি আমরা খুব দ্রুত ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। ফর্মুলা দিয়ে ডেফিনেটলি পারা যাবে, বাট আমরা চিত্র দিয়ে করতে চাই, তাহলে কাজটা দ্রুত হবে। চলেন শুরু করি। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো। আর সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে কোণটা, এই কোণটা হচ্ছে থেটা। এখন আমরা যখন থেটা নিয়ে কাজ করতেছি, কোণ এটা নিয়ে কাজ করতেছি, তখন আমি দেখতে পাচ্ছি এই কোণের পাশে দুইটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। এই যে কোণ থেটা, এই থেটা কোণের পাশে দুইটা বাহু, একটা বাহু হচ্ছে এটা, আরেকটা বাহু হচ্ছে এটা।
তো কোণের পাশে যখন দুইটা বাহু থাকে, বড় যেটা থাকে সেটা হয় অতিভুজ। কোণের পাশে বড় যে বাহু সেটা হচ্ছে অতিভুজ, আর কোণের পাশেই ছোট যে বাহু সেটা সব সময় ভূমি। তাহলে ভূমি নিচে থাকলে ভূমি হবে, ব্যাপারটা এরকম না। আমার টার্গেট যেই কোণটা থেটা, সেই কোণটার পাশে অতিভুজ থাকবে আর ভূমি থাকবে, আর কোণটার পাশে যে থাকবে না সেই হচ্ছে লম্ব, সেই হচ্ছে লম্ব। এখন সাইন থিটা আমরা সমান জানি যে লম্ব বাই অতিভুজ। এখন আমাকে বলে দিছে 3/5, তার অর্থ হচ্ছে লম্বটা 3, লম্বটা যদি 3 হয় তাহলে অতিভুজটা হচ্ছে 5, লম্বটা যদি 3 হয় তাহলে অতিভুজটা 5। এবং এই ব্যাপারটাকে যদি আমরা একটু বুঝতে পারি তাহলে সেখান থেকে আমরা ভূমিও বের করে ফেলতে পারি। কারণ পিথাগোরাস আমাদেরকে কি শেখাইছে? পিথাগোরাস শিখাইছে হচ্ছে আমাদেরকে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমির স্কয়ার। এখন অতিভুজ এখানে 5 এর স্কয়ার সমান লম্বের স্কয়ার মানে 3 এর স্কয়ার প্লাস হচ্ছে ভূমির স্কয়ার। এখান থেকে আমরা বলতে পারি 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান ভূমির স্কয়ার। এখান থেকে বলা যায় 25 মাইনাস 9 ইকুয়াল ভূমির স্কয়ার। এখান থেকে আমরা বলতে পারি 16 সমান ভূমির স্কয়ার, তার মানে ভূমি সমান হচ্ছে 4। তাহলে ভূমির ভ্যালু 4। আমি একটু করে দেখালাম, আপনি দেখেই বুঝে ফেলছেন, আমি জানি সেটা। ভূমিটা হচ্ছে 4। আমি এখন লম্বও জানি, ভূমিও জানি, অতিভুজও জানি। এখন আমাকে ট্যান থিটা বের করতে বলুক, আর কট থিটা বের করতে বলুক, বা সেক থিটা বের করতে বলুক, যা ইচ্ছা বলুক, ব্যাপার না, আমরা সব বের করতে পারবো। তাহলে ট্যান থিটা যেহেতু বের করতে বলছে, আমার লাগবে লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে 3 আর ভূমিটা হচ্ছে 4। তাহলে আমাদের আনসার হচ্ছে 3/4, অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, আনিকা বলেছেন সব ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। রাধিকা সঠিক উত্তর দিয়েছেন 1 এর বি 3/4। আনিকাও সঠিক উত্তর দিয়েছেন 1 এর বি 3/4। তো যারা সঠিক উত্তর দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। তবে আমরা এই ম্যাথটা কিন্তু অবশ্যই সূত্র দিয়েও করতে পারি, তবে সূত্র দিয়ে একটু বড় হয়ে যাবে। তো আশা করি ম্যাথটা বুঝছেন। কেউ না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন, আর যদি বুঝে থাকেন তাহলে আমাকে দ্রুত এই ম্যাথটা করে দিবেন, খুবই দ্রুত এই ম্যাথটা আমাকে করে দিবেন। 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ডের মাঝে এই ম্যাথটা আমাকে করে দিবেন, আনসারটা বলবেন 10 সেকেন্ডের মাঝে করে। দেখি কে সবার আগে আনসার বলতে পারেন। আর ইন দ্য মিন টাইম আমি নিজেই করে ফেলি, আপনারা 10 সেকেন্ডের মাঝে করে দেখাবেন। এটা যদি আমার কোণ হয় তাহলে এটা হচ্ছে লম্ব, আর সেই লম্বটা 4 হলে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজটা হচ্ছে 5, তাহলে ডেফিনেটলি এটা হবে 3। তাহলে sec থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। আমার অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 3, তার মানে উত্তর হচ্ছে 5/3। দেখি কে সঠিক উত্তর দিতে পেরেছেন। এইসব ম্যাথ আমরা চোখে দেখেই পেরে যাব আশা করি। আনসার হচ্ছে 5/3, 2 এর সি। রাধিকার কাছ থেকে সবার প্রথমে উত্তরটা পেয়েছি, রাধিকাকে অসংখ্য ধন্যবাদ। তো কেউ না বুঝলে অবশ্যই জানাবেন। আমরা পরের ম্যাথটায় চলে যাই। পরের ম্যাথটা আমাদেরকে বলেছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল এক্স। এইটুকু আমাকে দিয়ে দিছে, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল এক্স। আর আমার কাছে আবদার করছে tan থিটার ভ্যালুটা কত। আমরা যারা ম্যাথটা পারবো তারা ওয়েট করবো না, তারা অবশ্যই আনসারটা দিয়ে দিব। আর যারা পারবো না তারা তো আমার সাথে ডেফিনেটলি করবেন। কেউ না বুঝলে অবশ্যই জানাবেন। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল এক্স, আমাকে বের করতে হবে tan থিটার ভ্যালুটা কত। তাহলে sec থিটা প্লাস tan থিটা, এটাকে আমরা 1 নং ইকুয়েশন ভেবে ফেলি। এটা হচ্ছে ইকুয়েশন নং 1। আর আমরা সবাই ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আমরা সবাই জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1।
এখন এখানে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে sec থিটা মাইনাস প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। জাস্ট a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা। এখানে আমি যদি 1 নং থেকে ভ্যালুটা বসায় দেই sec থিটা প্লাস tan থিটা, এটার ভ্যালুটা হচ্ছে x। আর এখান থেকে পাচ্ছি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। তার অর্থ দাঁড়াচ্ছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1/x। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নং 2। আমি এখন পেয়ে গেলাম sec থিটা প্লাস tan থিটার ভ্যালু, আমরা পেয়ে গেলাম sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু। আমার দরকার tan থিটা। যদি sec থিটা আমার দরকার হইতো তখন আমি 1 নং আর 2 নংকে যোগ দিতাম, 1 আর 2 নংকে যোগ দিতাম, তাহলে আমি sec থিটা পেয়ে যেতাম। এখন আমার দরকার tan থিটা, আমি 1 থেকে 2 বাদ দিব। বাদ দিলে কি পাচ্ছি 1 মাইনাস 2 যদি করি তাহলে আমরা পেয়ে যাব sec থিটা থেকে sec থিটা বাদ, প্লাসের tan থিটা থেকে মাইনাসের tan থিটা বাদ, তার মানে আমরা পাবো 2 tan থিটা ইকুয়াল, এই পাশে আমরা পাবো x মাইনাস 1/x, x মাইনাস 1/x। আর এখান থেকে পাচ্ছি আমরা 2 tan থিটা ইকুয়াল x যদি কমন নেই লসাগু করি তাহলে এখান থেকে পাওয়া যাবে x স্কয়ার মাইনাস 1। অথবা tan থিটার ভ্যালুটা দরকার, tan থিটা ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। তাহলে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x কোথায় আছে? আছে ডি তে। তার মানে 3 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ডি। আচ্ছা, 3 এর সঠিক উত্তর সবার আগে আমরা পেয়ে গেছি আনিকা নূরের কাছ থেকে। আর 2 নম্বরের সঠিক উত্তর আনিকা নূর দিয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে 3 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে ডি। জাসিরুল ইসলাম রিয়াদ সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। রাধিকাও সঠিক উত্তর দিয়েছেন। যারা সঠিক উত্তর দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ না বুঝলে অবশ্যই কিন্তু সেটা জানাবো। আর ত্রিকোণমিতি থেকে খুব ডিফিকাল্ট কোশ্চেন আসবে ব্যাপারটা এরকম না, ইজি কোশ্চেনই আসবে। সাবরিনা মমতাজ সুধার কাছ থেকে সঠিক উত্তর পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। কোশ্চেন ইজি হবে, বাট প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে আমরা অনেকদিন ধরে হয়তো বা ত্রিকোণমিতি করি না, সেই কারণে প্রবলেম হতে পারে। একটু প্র্যাকটিস করলেই কিন্তু আমরা নেক্সট সামনেই আগামী 2 সপ্তাহে পরপর যে 2টা এক্সাম আছে সেটাকে খুব ভালো করা সম্ভব যদি আমরা অল্প একটু প্র্যাকটিস করি। চলেন আমরা চলে যাই পরের ম্যাথটাতে। 4 নাম্বার ম্যাথটা আমাদের কি বলে? এখানে আমাকে দিয়ে দিছে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল x cos থিটা। এটুকু দিয়ে আমার কাছে জানতে চাচ্ছে tan থিটার ভ্যালু কত। এখান থেকে আমার কাছে জানতে চাচ্ছে tan থিটার ভ্যালু কত। দেখি 4 নাম্বার ম্যাথটা সবার আগে আমাকে কি করে দিতে পারেন? সবার আগে কি আনসারটা দিতে পারেন? 4 নাম্বার ম্যাথটা খুবই সহজ। এই ম্যাথটা আমরা অনেক ডিফারেন্ট স্টাইলে করতে পারি, যেহেতু আমাকে আলটিমেটলি tan এর কাছে আসতে হবে। সো আমি ফার্স্টে tan বের করার ট্রাই করি। যদি tan বের করার ট্রাই করি তাহলে কি করতে পারি? এই এন্টায়ার পার্টটাকে আমরা cos দিয়ে ভাগ দিতে পারি। 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল x cos থিটা ডিভাইডেড বাই cos থিটা। সবাইকে cos দিয়ে ভাগ দিয়ে দিলাম যাতে tan কে ফেরত পাই। এখান থেকে আমরা বের করতে পারি 1 বাই cos থিটা প্লাস সাইন থিটা বাই cos থিটা ইকুয়াল x। এখান থেকে আমরা পাবো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল হচ্ছে x। এখন আপনি বুঝিয়ে ফেলছেন, জাস্ট আগের ম্যাথটাই আবার আমাদের কাছে রিপিট আসছে। sec থিটা প্লাস tan থিটা তার ভ্যালু যদি x হয় তাহলে ডেফিনেটলি আমরা জানি sec থিটা মাইনাস tan থিটা তার ভ্যালু হচ্ছে 1/x। এখন আমি 1 আর 2 কে যদি বিয়োগ করি তাহলে জাস্ট আগের মতোই আমাদের কাছে চলে আসবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। তার মানে এটাও আগের ম্যাথটাই, জাস্ট আমাকে চেহারাটা একটু চেঞ্জ করে দিছে। দেখেন 4 আমরা সবাই পারবো কিনা? আগের ম্যাথটাই চেহারাটা জাস্ট অল্প করে চেঞ্জ করে দিছে।
4 সবার কাছে ক্লিয়ার কিনা? আশা করি আমরা 4 নাম্বার পারবো। 3 নাম্বারের মতোই, শুধুমাত্র উদ্দীপকটা চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, সবার আগে আমরা উত্তর পেয়েছি সাবরিনার কাছ থেকে, সেই জন্য সাবরিনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর সবার আগে দেওয়ার জন্য। হোপফুলি 4 নিয়ে কারোর প্রবলেম হবে না। কারোর প্রবলেম হলে অবশ্যই সাথে সাথে কমেন্টে আমাকে জানাবেন। আর একদম বেসিক ক্লাস, যে কোনো কিছু না বুঝলে আমাকে বলবেন, আপনাকে জাস্ট মনে করায় দিব, কারণ হোপফুলি আমরা সবকিছুই কম বেশি পারি। চলেন আমরা পরের ম্যাথটায় চলে যাই। পরের ম্যাথের উত্তর সবার আগে কি বলতে পারেন? আপনাকে 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ডের মাঝে আমাকে বলতে হবে। হ্যাঁ, রাধিকার কাছ থেকে উত্তর পাচ্ছি। 10 সেকেন্ড টাইম, এর মাঝে আমাকে বলে ফেলতে হবে sec থিটা প্লাস tan থিটা যদি 7/5 হয়, তাহলে sec থিটা মাইনাস tan থিটা কত হবে? 5 সেকেন্ডের মধ্যে বলবেন। 5 4 3 2 1। এর মধ্যে কেউ পারলেন না? আচ্ছা, এটা খুবই সহজ। যখনই আপনাকে বলবে sec থিটা প্লাস tan থিটা 7/5, তখন sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু হবে জাস্ট উল্টা। আচ্ছা, উত্তর পেয়েছি, রাইট, রাধিকার কাছ থেকে উত্তর পেয়েছি, এটার উল্টা। তার মানে 5/7 এটার আনসার হবে। কারণটা আপনি খুব ভালোই জানেন, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। sec থিটা প্লাস tan থিটার ভ্যালু যদি 7/5 হয়, সেটা ওই পাশে গিয়ে 5/7 হবে, জাস্ট এটার ভ্যালুটা উল্টে যাবে। হ্যাঁ, সঠিক উত্তর আবার পেয়েছি, সুধার কাছ থেকেও পেয়েছি, ধন্যবাদ আপনাকে। স্বপ্নের কাছ থেকে পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। তো এই ধরনের এমসিকিউ আসলে আমরা খুব ফাস্ট হোপফুলি পারবো। চলেন আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা আমাকে বলছে, হ্যাঁ, আনিকার কাছ থেকেও পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। চলেন আমরা চলে যাই 6 নাম্বার ম্যাথে। এখানে আমাকে বলছে এ পোল, একটা খুঁটি, একটা পোল 6 মিটার হাই। তাহলে একটা পোল আছে, সেই পোলটা হচ্ছে 6 মিটার লম্বা। এরকম একটা পোল আছে, সেটা হচ্ছে 6 মিটার লম্বা। কাস্টটা শ্যাডো, এই পোলটা আমাকে একটা শ্যাডো দিচ্ছে, একটা ছায়া দিচ্ছে 2√2 মিটার লং। এই পোলটা আমাকে যে ছায়া দিবে, ছায়াটা আমাকে দিবে 2√3 মিটার লম্বা। এখন আমরা একটু দেখতে চাই ছায়া আসলে কিভাবে দিবে, ছায়া দেওয়ার উপায়টা কি। তাহলে ডেফিনেটলি এখানে কোনো একটা জায়গাতে সূর্য আছে, তো সেই সূর্যের আমরা একটু যদি এটা ড্র করি, ভূমিটা ড্র করে ফেলি, এই হচ্ছে আমাদের ভূমি। আচ্ছা, দেখেন সূর্য থেকে আলোক রশ্মি যখন এই বরাবর আসবে, সেই আলোটা কিন্তু এই পাশে আসতে পারবে না। সূর্য থেকে এখানে যখন আলো আসবে, সেই আলোটা এই পোল আটকে দিবে। সূর্য থেকে এই দিকে যদি কোনো আলো আসে, সেই আলোটা এই পোল আটকে দিবে। তাহলে সূর্যের আলোর কোন রশ্মিটা পাস হবে? সূর্য থেকে আসা আলোর এখানে যদি কোনো রশ্মি আসে, সেই রশ্মিটা পাস হবে। এইদিকে যদি কোনো রশ্মি আসে, সেগুলো পাস হবে, সেগুলো পাস হবে। তাহলে দেখেন এই জায়গাটুকু অন্ধকার থেকে যাবে, কারণ এই জায়গাটুকুতে আলো এসে পৌঁছাতে পারতেছে না। তাই এটা যদি পোল হয়, এইটুকু হচ্ছে তার শ্যাডো বা ছায়া। এখন পোলটা আমাকে বলে দিছে 6 মিটার, 6 মিটার লম্বা, আর ছায়াটা আমাকে বলে দিছে 2√3 মিটার লম্বা। ছায়া 2√3 মিটার আর পোল হচ্ছে 6 মিটার। ওকে, এখন জিজ্ঞেস করতেছে দেন তাহলে দি সানস এলিভেশন ইজ, তাহলে সানটার এলিভেশন কত? এখন আরেকটা প্রশ্ন হচ্ছে এলিভেশনটা আবার কি? এই ছায়াটা এখানে এসে শেষ হয়েছে, ছায়ার এন্ড পয়েন্ট হচ্ছে এটা। এখন এখান থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই, যে রেখাটা পাবো, এখান থেকে সূর্যের দিকে তাকালে যে রেখাটা পাবো, সেই রেখাটা ভূমির সাথে যে কোণ তৈরি করবে। সূর্যের দিকে তাকালে আমরা যে রেখা পাবো, সেই রেখা ভূমির সাথে যেই কোণ তৈরি করবে, সেই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন বা শুধু এলিভেশন। এই কোণটার নামই অ্যাঙ্গেল অফ এলিভেশন
বা শুধু এলিভেশন। ওরা জানতে যাচ্ছে সূর্যের এলিভেশনটা কি। তাহলে এখান থেকে সূর্যের দিকে তাকালে যে রেখা পাবো সেই রেখা ভূমির সাথে যে কোণ তৈরি করে সেটাই অ্যাঙ্গেল অফ এলিভেশন বা এলিভেশন। তার মানে আমার এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে হবে। অ্যাঙ্গেলের ভ্যালু বের করা খুবই সহজ। আমি অ্যাঙ্গেলকে চাই, আর আমার জানা আছে এটা তো অতিভুজ, ভূমিটা জানা আছে, কারণ অ্যাঙ্গেলের পাশে একজন তো অতিভুজ, সবচেয়ে বড় যে সে অতিভুজ, আর অ্যাঙ্গেলের সাথে আরেকজন যে আছে সেই ভূমি। ভূমিটা হচ্ছে 2√3 আর লম্ব হচ্ছে 6। ভূমি আর লম্ব নিয়ে সম্পর্ক হচ্ছে tan। tan হচ্ছে ভূমি আর লম্ব নিয়ে সম্পর্ক। সেই জন্য আমরা লিখবো tan থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে 6/2√3। এখান থেকে লিখতে পারবো tan থিটা সমান, যদি আমরা কেটে ফেলি তাহলে এখান থেকে 3 পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি 3/√3। এখান থেকে আমি লিখতে পারি √3 কেটে দিলে আনসারটা চলে আসবে √3/1 বা শুধু √3। এখন tan থিটা সমান √3, এই √3 কে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি। আমাদের এই ভ্যালুগুলো একটু মুখস্থ রাখতে হবে, আমরা বিভিন্ন উপায়ে তো মনে রাখতে পারি, কিন্তু এক্সাম হলের জন্য সবচেয়ে পারফেক্ট উপায় হচ্ছে ভ্যালুটা একুরেটলি মুখস্থ রাখা, কারণ আমরা বিভিন্ন শর্টকাট দিয়ে বের করতে গেলে সময় চলে যাবে। তাহলে আমরা মনে রাখবো tan 0 মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে দেখতে পাচ্ছি tan থিটা সমান tan 60 ডিগ্রি, তার মানে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। tan 90 এর ভ্যালু অসীম, এত বড় যেটা আমরা ক্যালকুলেট করতে পারি না। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। সঠিক উত্তর এ। তাহলে 6 নম্বরের উত্তর সবার আগে দিয়েছিলেন আনিকা, তারপরে স্বপ্না, তারপরে অনুকূল এবং তারপরে হচ্ছে সুধা। সবাইকে অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে চলেন আমরা চলে যাই পরের ম্যাথে। আশা করি ম্যাথের কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে, রাইট? তো চলেন আমরা চলে যাই নেক্সট ওয়ান। এই ম্যাথটাও বলেছে যে এ পোল, একটা পোল কাস্ট আর শ্যাডো √3 মিটার লং। তাহলে আমার কাছে এরকম একটা পোল আছে, সেই পোলটা একটা শ্যাডো কাস্ট করতেছে, একটা শ্যাডো ক্রিয়েট করতেছে। তার মানে এখানে সূর্য আছে, সূর্য থেকে আলো পৌঁছাতে পারতেছে এই লাইনটা বরাবর, তার মানে এইটুকু জায়গা হচ্ছে শ্যাডো। এইদিকে কোনো আলো আসলে সেটা আটকে যাচ্ছে, এইটুকু হচ্ছে আমার শ্যাডো। এখন ওরা বলছে যে শ্যাডো যেটা তৈরি করতেছে সেটা হচ্ছে √3। ওকে, অন দ্য গ্রাউন্ড, ভূমিতেই ডেফিনেটলি শ্যাডোটা হবে, এন্ড অ্যান এলিভেশন, এবং এলিভেশনটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এলিভেশনের ম্যাথ হচ্ছে, সরি, এলিভেশনটা হচ্ছে 60 ডিগ্রি। মানে এলিভেশনটাকে এখান থেকে যখন আমি তাকাবো তখন সূর্যকে যে রেখা বরাবর দেখবো এবং ভূমির সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমি জানি, আমি ভূমি জানি। আমার কাছে জিজ্ঞেস করছে হাইট অফ দ্য পোল, পোলটার হাইট আসলে কত। তো পোলের হাইট কত এটা আমরা জানতে চাই। আচ্ছা, অনুকূল ঘোষ, কোয়াড্রেন্টার ম্যাথ গুলা আজকে আসবে না, কারণ আজকে আমরা বেসিক নিয়ে কাজ করব। নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স নিয়ে যখন কাজ করব তখন আমাদের কোয়াড্রেন্টার ম্যাথ আসবে। আজকে আমরা যাই করব সবকিছু ফার্স্ট কোয়াড্রেন্টে, নেক্সট ক্লাসে আমরা বাকি কোয়াড্রেন্ট গুলো নিয়ে কাজ করব। আজকে কোয়াড্রেন্টার ম্যাথ আসবে না। ওকে, তাহলে আমার হাইট দরকার। আমার যেটা দরকার সেটা আসলে এই ক্ষেত্রে লম্ব, আর আমি যেটা জানি সেটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কাজ করব tan 60 ডিগ্রি নিয়ে। লম্ব আর ভূমি সে তো আমাকে ট্যানই দিবে, তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব যেটা আমি বের করতে চাই সেটা হচ্ছে আমার এই পোলটার হাইট, নাম দিয়ে দিলাম h, ডিভাইডেড বাই হচ্ছে √3। এখান থেকে আমরা পাবো 60, tan 60 এর ভ্যালু হচ্ছে √3 ইন্টু √3 ইকুয়াল হচ্ছে h, তার মানে h এর ভ্যালু আসলে 3। অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, আনিকা বলেছেন 7 ডি, অনুকূল বলেছেন 7 ডি এবং সঠিক উত্তর বলেছেন আপনারা। আপনাদেরকে অনেক ধন্যবাদ সঠিক উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো এই ম্যাথটা হোপফুলি পারবো। আমরা পরের ম্যাথে চলে যাব।
কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন কোনো কিছু বুঝতে না পারলে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমাদেরকে কি বলে দেখি চলেন। অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ আ ল্যাডার, ল্যাডার মানে মই। ওকে, সাবরিনা সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকেও। একটা মইয়ের এলিভেশন অ্যাঙ্গেল লিনিং এগেইনস্ট আ ওয়াল, তাহলে একটা মই সেটা কোন একটা ওয়ালের উপরে হেলে আছে, লিন মানে হেলে থাকা, এগেইনস্ট আ ওয়াল ইজ 60 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি বলছে, এরকম একটা ওয়াল আছে আমার কাছে, এটা হচ্ছে ওয়াল, এই হচ্ছে ওয়াল, এই ওয়ালের সাথে লিন করে আছে, হেলে আছে একটা ল্যাডার, এটা হচ্ছে ল্যাডারটা। সে কতটুকু অ্যাঙ্গেল অফ এলিভেশন তৈরি করছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে আমি এখান থেকে এই ওয়ালের দিকে তাকাবো, তাকালে যে রেখাটা পাচ্ছি সেই রেখাটা ভূমির সাথে যে কোণ তৈরি করে সেই কোণটার নামই হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশন। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা পরের কোশ্চেনের পার্টটা দেখি। দ্য ফুট অফ দ্য ল্যাডার, তার মানে এই যে ল্যাডার আছে তার ফুটটা ইজ 4.6 মিটার আওয়ে ফ্রম দ্য ওয়াল, এই ওয়ালটা থেকে এই ল্যাডারের ফুটটা 4.6 মিটার দূরে আছে। এখন জিজ্ঞেস করছে দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইজ, তাহলে এই ল্যাডারটার লেন্থ কতটুকু জিজ্ঞেস করতেছে। দেখি কে সবার আগে আমাকে উত্তরটা দিতে পারেন। কোশ্চেনটা হচ্ছে এরকম একটা ল্যাডার আছে, সেটা একটা ওয়ালের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমার এই ল্যাডারটা সে ভূমির সাথে এলিভেশন অ্যাঙ্গেল ক্রিয়েট করছে 60 ডিগ্রি এবং সেটা ওয়াল থেকে 4.6 মিটার দূরে। প্রশ্ন হচ্ছে ল্যাডারটার লেন্থ কত। ধরেন ল্যাডারের লেন্থ আমি নাম দিয়ে দিলাম এল। এখন আমার ল্যাডারটা সেটা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, যেটা আমার বের করা টার্গেট। আর আমি জানি সমকোণী ত্রিভুজ এবং আমার টার্গেট অ্যাঙ্গেলের মাঝখানের বাহুটা, তার মানে আমি ভূমিটা জানি। যেহেতু আমি ভূমি জানি আর আমাকে অতিভুজ বের করতে হবে, ভূমি আর অতিভুজের সম্পর্ক কজ আমাকে দিতে পারে, তাহলে আমরা কজ নিয়ে কাজ করব। কজ অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এই ক্ষেত্রে ভূমি হচ্ছে 4.6 আর অতিভুজ হচ্ছে এল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cos 60 ডিগ্রি, এই ভ্যালুগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, cos 60 এর ভ্যালু আমার এখন লাগবে সেটা হচ্ছে হাফ, আর cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, ইকুয়াল 4.6/L। তার মানে L ইকুয়াল হচ্ছে 4.6 × 2, তার মানে 9.2 হচ্ছে আমাদের রাইট আনসার। দেখি আপনাদের মাঝে সবার আগে কি উত্তর দিয়েছেন। সবার আগে দেখতে পাচ্ছি আনিকা নূর উত্তর দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। এরপরে সঠিক উত্তর পেয়েছি সাবরিনার কাছ থেকে এবং অনুকূলের কাছ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দিতে পারার জন্য। খুবই সহজ ছিল। আজকে আমরা আসলে সহজ জিনিসই দেখব, হাই লেভেলের জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখব। এরপর আমরা কোঅর্ডিনেট সিস্টেমও দেখব। কোঅর্ডিনেটও খুব জটিল কিছু আমরা আসলে আজকে দেখব না। চলেন দেখি আমরা পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা আমাদেরকে বলতেছে হাইট অফ আ ট্রি ইজ 105 মিটার। একটা গাছের উচ্চতা হচ্ছে 105 মিটার। এটার উত্তর যে পারবেন সে অবশ্যই সবার আগে উত্তর দিয়ে দিবেন আশা করি। হাইট অফ আ ট্রি, একটা গাছের উচ্চতা 105 মিটার, খুব ভালো কথা। ইটস অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আগে আমরা এলিভেশন অ্যাঙ্গেল পাইছি, এখন আমাকে বলে দিচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, নতুন জিনিস। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে 60 ডিগ্রি, খুব ভালো কথা। এরকম একটা ট্রি আছে আমার কাছে, ট্রি আঁকি আগে। এই হচ্ছে আমার ট্রি, এই হচ্ছে আমার ট্রি, আর এটা হচ্ছে আমার ভূমি। এই ট্রিটার হাইট হচ্ছে 105 মিটার। চমৎকার, ট্রি এর হাইট 105 মিটার। এরপরে বলছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, সেটা হচ্ছে 60 মিটার। ভালো কথা, বুঝতে হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন জিনিসটা কি। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে
আমরা এতক্ষণ যে অ্যাঙ্গেল অফ এলিভেশন নিয়ে কাজ করছি, অ্যাঙ্গেল অফ এলিভেশনের ব্যাপারটা ছিল আমি ভূমি থেকে কোন একটা শীর্ষবিন্দুর দিকে তাকাতাম। আমি এরকম ভূমিতে আমি বসে থাকতাম, থেকে কোনো কিছুর শীর্ষবিন্দুর দিকে তাকাতাম, তাকিয়ে একটা লাইন কল্পনা করতাম। ভূমির সাথে সেই লাইনটা যে কোণ তৈরি করত সেটাই ছিল অ্যাঙ্গেল অফ এলিভেশন, বা শুধু এলিভেশনও বলা যায়। আর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপ্রেশন। এলিভেশন যদি উপরের দিকে হয়, ডিপ্রেশন হবে নিচের দিকে, এটাই এখানে ফ্যাক্ট। তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা কোনো একটা পোল হতে পারে, অথবা আমি বিমানের উপরে দাঁড়া থাকতে পারি, কোন একটা জায়গায় আমি আছি। এখান থেকে আমি যদি ভূমির কোনো বিন্দুর দিকে তাকাই, এখন উল্টা, আমি বসে আছি উপরে, আমি তাকাচ্ছি ভূমির কোন একটা বিন্দুতে, এটা হচ্ছে ভূমির সেই বিন্দুটা। আমি ভূমির কোন বিন্দুর দিকে যখন তাকাবো, একটা কাল্পনিক রেখা পাবো, কাল্পনিক রেখা পেলাম। এখন সেই কাল্পনিক রেখাটা ভূমির সমান্তরাল কোন রেখার সাথে যে কোণ তৈরি করবে, ভূমি তো নিচে, ভূমির সমান্তরাল একটা রেখা কল্পনা করলাম। তাহলে এখন আমাকে কল্পনা করতে হবে দুই রকম, একটা হচ্ছে ভূমির সমান্তরাল রেখা কল্পনা করব, আরেকটা হচ্ছে আমি যে অবস্থানে আছি সেখান থেকে ভূমির দিকে কোন একটা বিন্দুর দিকে তাকাবো। এই দুইটা রেখা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তার নামই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। সেই অ্যাঙ্গেলটার নামই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এই আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এখানেও ফ্যাক্টটা তাই, এখানে ফ্যাক্ট হচ্ছে এরকম একটা গাছ, গাছের উপরে কেউ একজন আছে, সে ভূমির কোন একটা বিন্দুর দিকে তাকাইছে, তাকানোর পরে সে ভূমির সমান্তরাল আরেকটা রেখা কল্পনা করছে। তার এই দুইটা কল্পিত রেখার মাঝখানে যে কোণ, সেই কোণটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এবং সেই ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি। এখন জিজ্ঞেস করতেছে আমাকে ফাইন্ড দ্য ডিস্টেন্স, একটা দূরত্ব নির্ণয় করেন ফ্রম ট্রি, গাছ থেকে একটা দূরত্ব নির্ণয় করতে হবে, টু দ্য সেইড পয়েন্ট, যেই পয়েন্টের কথা বলা হচ্ছে গাছ থেকে সেই পয়েন্টের দূরত্ব। কোন পয়েন্টের কথা আর বলা হচ্ছে? যেই পয়েন্টের দিকে গাছের উপরে থাকা কোনো ব্যক্তি তাকায় আছে সেটাই সেইড পয়েন্ট, আর এটা হচ্ছে গাছের পাদবিন্দু, এইটাই হচ্ছে গাছ থেকে ওই সেইড পয়েন্টের দূরত্ব। তার মানে এইটুকু আমাকে বের করতে হবে। এই হলো আমরা পুরো ফ্যাক্ট বোঝার চেষ্টা করলাম। এখন ব্যাপার যেটা আপনি দেখতেই পাচ্ছেন, আমাকে জিওমেট্রিকে নলেজ অ্যাপ্লাই করতে হবে। এটা একটা রেখা, এটা আরেকটা রেখা, রেখা দুইটা হচ্ছে সমান্তরাল এবং এটা হচ্ছে তার ছেদক। দুইটা সমান্তরাল রেখা আর এটা ছেদক, যদি ছেদক হয় ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা তারা একান্তর কোণ, এবং সমান্তরাল রেখার ছেদকরা যখন একান্তর কোণ তৈরি করে সেই একান্তর কোণগুলো অলওয়েজ সমান হয়। তার মানে এটা 60 হলে এটাও ডেফিনেটলি 60। আমি এখন লম্ব জানি, আমাকে বের করতে হবে ভূমি। লম্ব জানি, ভূমি বের করতে হবে। তাহলে লম্ব ভূমি নিয়ে কাজ, লম্ব ভূমি নিয়ে কাজ মানে, লম্ব ভূমি নিয়ে কাজ মানে আমাকে ট্যান নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কাজ করি ট্যান নিয়ে। ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি। এখন আমার লম্বটা কত? লম্ব হচ্ছে 105। ভূমিটা কত? আমি বের করতে চাই ভূমি কত, ভূমির নাম দিলাম এক্স। এখন tan 60 ভ্যালু হচ্ছে √3 ইকুয়াল 105/x। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x ইকুয়াল 105/√3। তাহলে আমার এই ভূমির দূরত্বটা হবে 105/√3। এখন দেখি অপশনে কোনটা আছে, অপশনে তো কোথাও নাই। তাহলে কি করা যায় দেখি, আপনাদের কাছে কি আনসার আছে? সবাই দেখি আমরা ভুল আনসার দিচ্ছি। আমার আনসারটা কি হবে? 105/√3। 105/√3 তো হবে না, দেখেন ক্লিয়ার কিনা। আমরা কিন্তু সবাই ভুল করে ফেলতেছি। এখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন নিয়ে কাজ হচ্ছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন নিয়ে না। তার মানে আমরা কিন্তু সঠিক উত্তর এখনো খুঁজে পাই নাই। একটা ঘটনা ঘটতে পারে এখানে যে আমাদের অপশনটা ভুল আছে, আরেকটা ঘটনা ঘটতে পারে যে আমরা এটাকে ফার্দার ক্যালকুলেশন করলে হয়তোবা অপশনে কারোর সাথে মিলবে না। x/105 হবে না,
কেন x/105 হবে? লম্ব বাই অতিভুজ নিয়ে কাজ করতে হবে আমাকে। আমি তো tan লিখতেছি, তাহলে লম্ব বাই অতিভুজ নিয়ে কাজ করতে হবে। দুইটা ঘটনা করতে পারে, আইদার অপশনে ভুল, অথবা এটাকে নিয়ে ফার্দার ক্যালকুলেশন করলে অপশনের সাথে কোথাও মিলতে হবে। আচ্ছা, শেষ করি। আমি একবারও শেষ করি নাই, সবটা একটু ওয়েট করতে হবে। আমি একবারও শেষই করি নাই। শেষ করার পরে না বুঝলে আবার বলবো। আমরা এখনো রাইট আনসার পাই নাই, তাহলে কি করতে পারি আমরা? চলেন ফার্দার যদি আমরা একটু কাজ করি। এই যে আমাদের 105 আছে, নিচে আছে √3। এখন ম্যাথমেটিক্স কখনোই নিচে অমূলদ সংখ্যা পছন্দ করে না। ম্যাথমেটিক্স কখনোই নিচে বা হরে অমূলদ সংখ্যা পছন্দ করে না। হ্যাঁ, লম্ব 105, ডেফিনেটলি লম্ব 105। এই যে লম্ব 105, লম্ব বাই ভূমি লিখছি। এখন ম্যাথমেটিক্স এর কথা বলতেছি। ম্যাথমেটিক্স কখনোই নিচে অমূলদ সংখ্যা পছন্দ করে না। তাহলে নিচে তো √3 আছে, √3 আমরা অমূলদ সংখ্যা জানি। পূর্ণবর্গ সংখ্যা যারা আছে 25, 16, 36, ওদেরকে রুট করলে মূলদ সংখ্যা পাওয়া যায়। পূর্ণবর্গ ছাড়া অন্য যে কোনো সংখ্যাকে রুট করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে তো নিচে অমূলদ সংখ্যা, এটা ম্যাথমেটিক্স পছন্দ করে না। তাহলে ম্যাথমেটিক্স এটাকে দূর করতে চায়। দূর করার জন্য কি করা যায়? এই সংখ্যার লব আর হরের সাথে আমরা আবার √3 গুণ দিব, আবার √3 গুণ দিব, এবং লব আর হরে √3 গুণ দিলে কোনো ভুলই হবে না। এই যে সমান লিখছে, ব্যাপারটা সমানই থাকবে, ব্যাপারটা সমানই থাকবে। তাহলে কি করা যায়? উপরে নিচে গুণ দিলাম। গুণ দিলে সুবিধাটা কি? দেখেন, নিচে √3 আর √3 মিলে হয়ে গেল 3। √3 আর √3 মিলে হয়ে গেল 3, নিচটা মূলদ হয়ে গেল। উপরে থাকবে কি? 105 √3। এখন ম্যাথমেটিক্স এর আপত্তি নেই। এবার যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে চলে আসবে 3 35 105, তার মানে 35 √3। এবং এই অপশনটা আমাদের কাছে আছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, সঠিক উত্তর পাওয়া শুরু করেছি। সঠিক উত্তর সবার আগে আমাকে দিয়েছে সাকিবুল ইসলাম, সঠিক উত্তর দিয়েছেন। তারপর হচ্ছে স্বপ্না, আরেকবার বলবো, যেহেতু একটু জটিলতা আছে, আরেকবার বলবো, কোনো সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম ফারজানা, মৌসুমী, রাইট, হিমেল রয় এবার সঠিক উত্তর দিয়েছেন। তারপর হচ্ছে সাজের মায়া সঠিক উত্তর দিয়েছেন। সাজের মায়ের কাছে আমার প্রশ্ন, সাজের মায়া কাব্যগ্রন্থটা কে লিখেছেন? আপনি আমাকে উত্তর দিবেন, সাজের মায়া কাব্যগ্রন্থ কে লিখেছেন? এবার সবাই সঠিক উত্তর দিচ্ছেন। বিশ্বাস সাধনা সঠিক উত্তর দিয়েছেন, আনিকা সঠিক উত্তর দিয়েছেন, সুধা সঠিক উত্তর দিয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। তবে আমরা এখন আরেকবার একটু দেখি, যেহেতু একটু জটিলতা আছে ম্যাথটায়। আমাদেরকে বলছে একটা গাছের হাইট 105 মিটার, খুব ভালো কথা। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অর্থাৎ গাছের মগ ডালে বসে আমরা মাটির কোন একটা বিন্দুর দিকে তাকাবো, তাকালে যে রেখাটা পাবো, আর যেই পয়েন্টে আমি বসে আছি সেখান থেকে মাটির সমান্তরাল একটা রেখা কল্পনা করব, সে আমাকে যে অ্যাঙ্গেল দিবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এখন আমাকে বলছে গাছ থেকে যেই পয়েন্টের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বের করছি সেই পয়েন্টের দূরত্বটা কত, সেই পয়েন্টের দূরত্ব কত, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, হ্যাঁ, সুফিয়া কামাল সঠিক উত্তর, রাইট। তার মানে আপনারা বাংলা ভালোই পড়তেছেন। ওকে, এখন আমার এই ডিসটেন্সটা বের করতে হবে। এখন আমরা জিওমেট্রির হেল্প নিচ্ছি। এটা এবং এটা তারা সমান্তরাল রেখা, এটা হচ্ছে ছেদক। সমান্তরাল রেখাকে ছেদক ছেদ করার কারণে দুইটা একান্তর কোণ তৈরি হয়েছে, একান্তর কোণ দুটো সমান হয়, তার মানে এটা 60 হলে এটাও 60। এখন আমি একটু অবজার্ভ করলাম যে আমার ভূমিটা দরকার, আমার টার্গেট হচ্ছে ভূমি বের করা। আমি লম্ব জানি, লম্ব আর ভূমি নিয়ে সম্পর্কটা হচ্ছে tan এর সম্পর্ক। সেখান থেকে আমি লিখলাম এই যে tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব 105, ভূমি জানি না, ভূমির নাম দিলাম x, যেটা বের করতে চাই। তাহলে tan 60 এর ভ্যালু হচ্ছে √3, √3 সমান 105 বাই x। তাহলে x ইকুয়াল, এই √3 নিচে চলে যাবে, x উপরে চলে আসবে, তাহলে 105 বাই √3। আমি ফার্স্টে গিয়ে খোঁজার ট্রাই করব যে 105 বাই √3, 105 বাই √3 এটা কোথায় আছে, দেখতে পাচ্ছি কোথাও নাই। তার মানে আমার আনসারটাকে একটু মডিফাই করতে হবে। এইসব ক্ষেত্রে আনসার মডিফাই করা লাগে, কারণ ম্যাথমেটিক্স হরে অর্থাৎ ডিনোমিনেটরে কখনো ভুল বলে না, বাট পছন্দ করে না এরকম অমূলদ সংখ্যা।
তাহলে হরের অমূলদ সংখ্যাকে দূর করার জন্য আমরা নিচে একটা √3 দিয়ে দিব, নিচে √3 দিলে উপরে √3 দিতে বাধ্য আমি, তাহলে লব আর হরকে √3 দিয়ে গুণ দিলাম, গুণ দেওয়ার পরে √3 গুণ হয়ে 3 হয়ে গেল, উপরে √3 রয়ে গেল, কাটাকাটি করলাম, রাইট আনসার পেয়ে গেলাম। দেখেন সবাই আমরা বুঝছি কিনা? আচ্ছা, সবাই আমরা বাংলা খুব ভালো পারি, রাইট? সাজের মায়া, মায়া কাজল সবই সুফিয়া কামালের লেখা। ধন্যবাদ সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য। 9 নাম্বার ম্যাথটা আমরা সবাই বুঝছি কিনা? 9 নাম্বার ম্যাথ আমরা সবাই বুঝতে পারছি কিনা? কারো প্রবলেম থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা নেক্সট ম্যাথে মুভ করব। ওকে, নেক্সট ম্যাথটা আমাদেরকে কি বলে? এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। বিশ্বাস সাধনা ক্লিয়ার। ওকে, ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য। ফারজানা মৌসুমী বুঝতে পেরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবো। এখন চলেন দেখি পরের কোয়েশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা প্রথম দিকে কিছু ম্যাথ হয়তো বা জাস্ট বেসিকটাকে আলোচনা করার জন্য বা আমরা একটু রিভাইজ করার জন্য করেছি, এখন অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ পাচ্ছি। এরপর আপনাদেরকে আমি আরেকটা ম্যাথ দিব, দেখি আপনারা পারেন কিনা। আগে এটা করি। এ 66 মিটার লং ট্রি, 66 মিটার লম্বা ট্রি ব্রোকেন, একটা 66 মিটার লম্বা গাছ ভেঙে গেছে। 66 মিটার লম্বা গাছ ভেঙে গেছে। কোত্থেকে ভাঙছে? ফ্রম দ্য টপ। অর্থাৎ এরকম একটা 66 মিটার গাছ একটা আঁকি আসেন। এই হচ্ছে আমাদের গাছ আর এটা হচ্ছে আমাদের ভূমি। এই গাছটা হচ্ছে 66 মিটার। গাছটা ভেঙে গেছে উপর থেকে। ওকে, উপর থেকে ভেঙে গেছে। and makes a angle of elevation is 30 ডিগ্রি। তাহলে গাছটা কোন একটা জায়গায় উপর থেকে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে সেটা ভূমির সাথে একটা এলিভেশন অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, যেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে গাছটা ধরেন কোন এক জায়গায় ভাঙছে। কোথায় ভাঙছে? বললাম এখানে ভাঙছে। এখানে ভেঙে যাওয়ার পরে, ভেঙে তো এটা দাঁড়ায় থাকবে না, এটা পড়ে যাবে। পড়ে গিয়ে এই অংশটাই পড়ে গিয়ে এই অবস্থা, এই অংশটাই ভেঙে পড়ে গিয়ে এই অবস্থা। ভালো কথা, এই অবস্থা। এবং শুধু তাই না, ভেঙে যে সে পড়ে গেছে, সে একটা এলিভেশন অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এলিভেশন অ্যাঙ্গেলটা কি? ভূমি থেকে তৈরি হবে। তাহলে ভূমি থেকে এই যে অংশটা ঝুলে আছে, সেই অংশটা এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কত ডিগ্রি? সরি, 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এই অংশ 30 ডিগ্রি। এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে ফাইন্ড দ্য লেন্থ। লেন্থ বের করতে হবে অফ দ্য ব্রোকেন পার্ট। ভাঙা পার্টটার লেন্থ বের করতে হবে। এখন আমার তো মূল গাছ এটা ছিল, এটার দুইটা অংশ ভেঙে দুই অংশ হয়ে গেছে। এক অংশ যেটা সোজা ছিল সেটা ভেঙে এইভাবে পড়ে গেছে, আরেক অংশ যেটা দাঁড়িয়ে আছে। এই দুইটাই কি? ভাঙা অংশ। এই দুইটা ভাঙা অংশ, এদের লেন্থ ওরা জিজ্ঞেস করতেছে। চলেন দেখি এই দুইটা ভাঙা অংশের লেন্থ কেমন। আচ্ছা, সঠিক উত্তর অনেকেই দিচ্ছেন। 132 কিভাবে হবে? আমার গাছই হচ্ছে 66 মিটার, তো গাছের ভাঙা অংশগুলো কি 32 মিটার করে হবে? 132 মিটার করে হবে কখনো? এই সবাই 132 কেন দিচ্ছেন? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ব্রোকেন পার্ট। আমার গাছই 66 মিটার লম্বা, আর গাছের ব্রোকেন পার্ট 132 কেমনে হবে? সাবরিনা এবং আনিকা নূর, আপনারা 132 বলতেছেন। এই সবাই বলতেছে 132। কেন ভাই? আমার গাছই তো 66, তাই না? গাছের ভাঙা অংশগুলো তো 132 হবে না। ফারজানা বলতেছে 66। তার মানে আমি এইটুকু শিওর যে এই দুটো আনসার না, কনফার্ম এই দুটো আনসার না। ম্যাথ করলে আমরা দেখবো আনসার কি আসে। এই দুটো আসলে আনসার না, শিওর। কারণ হচ্ছে পুরা গাছটাই তো 66, ওর ভাঙা অংশগুলো তো আর 66 হবে না। আবার পুরা গাছটাই 66, ভাঙা অংশ তো 132 হবে না, এটা তো সম্ভবই না। ভাঙা অংশগুলো আমরা দেখতে চাই কতটুকু। ওকে ফাইন, ভাঙা অংশ দেখতে চাই। এখন দেখেন ভাঙা অংশ বের করতে চাই, আমাকেও বলে দিছে
এইটুকু হচ্ছে 30°, পুরা গাছটা 66, পুরা গাছ হলো 66, ভাঙছে এখানে, এখানে ভাঙছে। তাহলে এইটুকু অংশ যদি আমি এক্স চিন্তা করি, এইটুকু অংশ হবে পুরাটা যেহেতু 66, এইটুকু এক্স আর এইটুকু হচ্ছে 66 মাইনাস এক্স, এইটুকু এক্স আর এইটুকু 66 মাইনাস এক্স। ভূমি থেকে কত দূরে গিয়ে পড়ছে আমি জানি না, আমার পক্ষে জানা পসিবল না ভূমি থেকে কত দূরে গিয়ে পড়ছে। গাছের একটা ভাঙা অংশ এক্স আর একটা ভাঙা অংশ হচ্ছে 66 মাইনাস এক্স, দুইটা মিলে পুরা গাছটা ছিল 66 ছিল। এখন আমি দেখতে পাচ্ছি এটা আমার অ্যাঙ্গেল, আমি লম্ব সম্পর্কে আইডিয়া রাখি আর অতিভুজ সম্পর্কে আইডিয়া রাখি। লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করে কে? লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করে সাইন, তার মানে আমরা সাইনকে নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখতে পারি সাইন 30° ইকুয়াল লম্ব বাই অতিভুজ এক্স বাই 66 মাইনাস এক্স। এখন আমরা একটু হিসাব নিকাশ যদি করি কি আসে দেখি চলেন। সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, হাফ ইকুয়াল এক্স বাই 66 মাইনাস এক্স। এখান থেকে আমরা বের করতে পারি 2x ইকুয়াল 66 মাইনাস এক্স। এখান থেকে বের করতে পারি 3x ইকুয়াল 66, এখান থেকে বের করতে পারি x ইকুয়াল 66 ভাগ 3, তার মানে 22। তার মানে ভাঙা একটা অংশ হচ্ছে 22, ভাঙা আরেকটা অংশ হচ্ছে 66, তো 44। তাহলে ভাঙা অংশগুলো এটা হচ্ছে যেটুকু ভাঙা মাটির সাথে আছে সেটা হচ্ছে 22, আরেকটা ভাঙা অংশ আছে, ভাঙা অংশ তো দুইটা, আসলে ভাঙলে দুইটা হয়, আরেকটা অংশ হচ্ছে 66 মাইনাস 22, তার মানে 44। এই হচ্ছে আমার ভাঙা দুইটা অংশ। এখন আমাদের অপশনে 22 আছে, 22 আনসার আমরা দিয়ে দিব। আরেকটা ভাঙা অংশ আছে 44, ওইটা নাই আমার কাছে। আর গাছটা মাঝখান দিয়ে ভাঙলে সাকিবুলের উত্তর সঠিক হইতো, গাছটা মাঝখান দিয়ে তো ভাঙে নাই, মাঝখান দিয়ে ভাঙলে সে 45° অ্যাঙ্গেল ক্রিয়েট করতো। এমনও হইতে পারতো যে গাছটা মাঝখান দিয়ে ভাঙছে, তখন অ্যাঙ্গেল ক্রিয়েট করতো এরকম কিছু একটা, সরি তখন অ্যাঙ্গেল মাঝখান দিয়ে ভাঙলে তখন 33 করে হইতো, কিন্তু তখন অ্যাঙ্গেলই ক্রিয়েট হইতো না, তখন একদম এটা মূল অংশ হইতো, এখানে ভুল লিখছি আমি, তখন অ্যাঙ্গেল ক্রিয়েট হইতো না, এটা মূল অংশ এবং এর সাথেই ভাঙা অংশ থাকতো, তখন মাঝখান দিয়ে ভাঙতো। ওকে, তাহলে ক্যালকুলেশনে আমাদের অনেকের হয়তো বা ভুল হয়েছে, বাট আমরা হোপফুলি পারবো এই ম্যাথটা। কেউ না বুঝলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, কারো যদি বুঝতে প্রবলেম হয় আমাকে জানাবেন। পরে আমরা অনেকের কাছ থেকে সঠিক উত্তর পেয়েছি, হিমেল রয়ের কাছ থেকে সঠিক উত্তর পেয়েছি, সাজের মায়ের কাছ থেকে সঠিক উত্তর পেয়েছি, আগেও হয়তো বা সঠিক উত্তর আছে, কয়েকজন দিয়েছেন, বাট আমার মনিটরে সেটুকু দেখাচ্ছে না। ওকে, চলেন আমরা চলে যাই পরের কোয়েশ্চেনটাই। এইটা আমরা ম্যাথ না করেও আসলে পারতাম, জাস্ট যদি আমরা একটু কমন সেন্স ইউজ করতাম। দেখেন 33 আনসার হবে না কখনোই, কারণ গাছটা যদি মাঝখান দিয়ে ভাঙে তখন তো সে আমাকে অ্যাঙ্গেল দিবে না, তাহলে এটা আসলে কেটে যেত, শুধু 22 আনসারটা হতো। দেখি তারপরে আমাদেরকে কি ম্যাথ আছে। তারপরেটা হচ্ছে কোঅর্ডিনেট, বাট কোঅর্ডিনেট করার আগে আমরা আরেকটা ম্যাথ করতে চাই। কোঅর্ডিনেটে যাওয়ার আগে ট্রিগোনোমেট্রির আরেকটা ম্যাথ আপনাকে একটু দিতে চাই, দেখি কে আমাকে উত্তরটা করে দিতে পারেন। এই হচ্ছে আমাদের একটা লাইট হাউস। আপনাদের মডেল টেস্টের এই কোশ্চেনটা ছিল, আপনারা অনেকেই আসলে অঙ্কটা করতে পারেন নাই, সেজন্য আমি একটু দিচ্ছি। 30° কোণ তো অতিভুজ আর ভূমির সাথে। আগের কথা বলতেছেন, চলেন আগেরটা একটু দেখে আসি। 30° কোণটা অতিভুজ আর ভূমির সাথে, ডেফিনেটলি এই যে 30° কোণ সেটা অতিভুজ, এক্স্যাক্টলি বলছেন, অতিভুজ আর ভূমির সাথে, তার মানে ডেফিনেটলি এই ব্যাটা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ সেটাই আমার সাইন, লম্ব বাই অতিভুজ সেটা হচ্ছে সাইন। হৃদয় মজুমদার সঠিক কথা বলছেন, কিন্তু এটা কি কোনো কোয়েশ্চেন ছিল? আপনি যা বলছেন 100% সঠিক কথা বলছেন, বাট কোনো কনফিউশন থাকলে সেটা একটু ক্লিয়ার করে আমাকে জানাবেন। হৃদয় যা বলছেন 100% সঠিক কথা, বাট যদি ম্যাথ নিয়ে সমস্যা থাকে আমাকে আরেকটু ডিটেলস বলবেন। এখন আপনাদেরকে একটা ম্যাথ দিচ্ছি,
সেটা হচ্ছে এইটা হলো আমাদের একটা লাইট হাউস। এখন লাইট হাউসের দুই পাশে বাকি কোনটা 30 ডিগ্রি কোণ, তো ভূমি অতিভুজ আর ভূমির সাথে, তাহলে বাকি কোনটা? এই যে আমি যদি আপনার কোশ্চেন ক্লিয়ারলি বুঝি নাই, যা বুঝছি বা যা ভাবতেছি সেখান থেকে বলি আর কি। এই যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, বাকি একজনই সেটা লম্ব, সেটাই লম্ব। হৃদয় আর একটু ক্লিয়ার করে কোশ্চেন করলে হয়তো আনসার দিতে পারবো। হ্যাঁ রাইট, একটু ক্লিয়ার করে কোশ্চেনটা করতে হবে। এটা হচ্ছে আমাদের লাইট হাউস, ফাইন। এখন এটা হচ্ছে আমাদের সাগর, সাগরের মধ্যে এটা লাইট হাউস। আমাদের একটা লাইট হাউস আছে, আপনাদের জন্য এমসিকিউ এর কোশ্চেন। বাংলাদেশের বাতিঘর বা লাইট হাউস কোথায় অবস্থিত? উপজেলার নাম বলতে হবে, কোথায় কোন উপজেলায় বা জায়গার নাম কাছাকাছি বলতে পারলেও হবে, অন্তত কোন জেলায় এটুকু বলতে পারলে আমি খুশি হয়ে যাব। বাংলাদেশে কোন জেলায় বা উপজেলায় লাইট হাউস ছিল? আচ্ছা, এই হচ্ছে আমাদের লাইট হাউস। এখানে একটা জাহাজ আছে, এখানে আরেকটা জাহাজ আছে। এখন এই জাহাজটা এই লাইট হাউসের সাথে একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন ক্রিয়েট করে। এই জাহাজের এলিভেশন অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, আর এই জাহাজের এলিভেশন অ্যাঙ্গেল মানে জাহাজ থেকে লাইট হাউসের মাথার দিকে তাকায় আর ভূমির সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, সঠিক উত্তর পাওয়া শুরু করেছি। শফিউল ইসলাম, সুপর্ণা, তারপর হচ্ছে ফারজানা, সবাই সঠিক উত্তর দিয়েছেন। এটা হচ্ছে কুতুবদিয়া, রাইট। কুতুবদিয়া, কুতুবদিয়া যেতে হয় মগনামা ঘাট দিয়ে। আমি মগনামা ঘাট পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু সেইখান থেকে বাংলা চ্যানেল পার হয়ে কুতুবদিয়া যাওয়ার মতো সাহস হয় নাই। মগনামা ঘাট পর্যন্ত গিয়ে ঘাট থেকে কুতুবদিয়া দ্বীপটা দেখেছি, কক্সবাজার জেলায়, রাইট, জেলা কক্সবাজার। আমি পেকুয়া পর্যন্ত গিয়েছিলাম, সেখানে মগনামা একটা ঘাট আছে, ঘাট পার হয়ে কুতুবদিয়া যাওয়ার সাহস হয় নাই, সাগর কিছুটা উত্তাল ছিল। ভবিষ্যতে কখনো যদি যাওয়ার সুযোগ হয় কুতুবদিয়া দেখে আসবো। তো তার মানে আপনাদের জিকে নলেজ খুব ভালো। এই লাইট হাউসটার হাইট হচ্ছে 100 মিটার। লাইট হাউসের দুই পাশে দুইটা জাহাজ আছে। এই জাহাজটা লাইট হাউসের টপের সাথে 60 ডিগ্রি এলিভেশন অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এই জাহাজটা লাইট হাউসের টপ পয়েন্টের সাথে, শীর্ষবিন্দুর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা জাহাজের মাঝখানকার দূরত্ব কত? জাহাজ দুইটা লাইট হাউসের দুই পাশে আছে। প্রথম জাহাজ লাইট হাউসের টপ নচ পয়েন্টের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। দ্বিতীয় জাহাজ লাইট হাউসের পিক পয়েন্টের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে প্রশ্ন হচ্ছে এই জাহাজ দুটার মধ্যবর্তী দূরত্ব কত? দেখি এই কোশ্চেনের উত্তর সবার আগে কি আমাকে দিতে পারে। সবার আগে কে আমাকে দিতে পারে? কোয়েশ্চেন আশা করি ক্লিয়ার। ওকে, চলেন আমরা সলিউশন দেখি। প্রথম ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে এখান থেকে এইটুকু দূরত্ব আমরা বের করতে চাই। এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটা থেকে আমরা বের করতে চাই লাইট হাউসের বটম থেকে জাহাজটার দূরত্ব। ফার্স্ট এইটুকু বের করতে চাই। এইটুকু কত হবে? আমি লম্বটা কত জানি, আমি ভূমিটা বের করতে চাই, তাহলে আমাকে কাজ করতে হবে লম্ব আর ভূমি নিয়ে। লম্ব আর ভূমি নিয়ে যেহেতু কাজ করতে চাই, তাই আমাকে ট্যান নিয়ে কাজ করতে হবে। ট্যান 60 ডিগ্রি ইকুয়াল লম্ব হচ্ছে 100 আর ভূমি তো জানি না, ধরলাম ভূমিটা এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো √3 100/x, তার মানে হচ্ছে x ইকুয়াল 100/√3। এখন 100/√3 ব্যাপারটা আমাদের জন্য ডিফিকাল্ট, আমরা এই জন্য এটাকে বানায় ফেলতে চাই x ইকুয়াল 100
√3/3, 100 √3/3। তাহলে এখান থেকে আমরা পেতে পারি 33.33 √3। এইটুকু হচ্ছে আমার এই ডিস্টেন্স। এবার এই পাশে যদি আমরা আসি তাহলে আমরা পাবো সেম ব্যাপার, এইটুকু ডিস্টেন্স মনে করলাম ওয়াই, লম্বটা আমি জানি, অ্যাঙ্গেলটাও জানি, তাহলে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 100, ভূমি হচ্ছে ওয়াই। তাহলে আমরা বলতে পারি tan 45 এর ভ্যালু 1, 100/y, তার মানে y ইকুয়াল 100। দেখেন লাইট হাউস থেকে প্রথম জাহাজের দূরত্ব 33.33 √3, সেকেন্ডটার দূরত্ব 100, তার মানে দুইজনের মাঝখানে টোটাল দূরত্ব 33 অনেকগুলা 3 √3 প্লাস 100, তার মানে আমাদের আনসার হচ্ছে 133.233 লিখলাম √3। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, একদম ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলছেন আরেকজন, আমাদের অত দূর দরকার নাই, আমরা মোটামুটি একটা আনসার পেলেই হচ্ছে, রাইট। আর √3 মানে আমরা একটু খেয়াল রাখতে পারি, √3 মানে হচ্ছে 1.73। আমরা 1.7 নিয়েও হিসাব নিকাশ করতে পারি, তাহলে হয়তো বা কাছাকাছি একটা জায়গায় যেতে পারবো। তাহলে আমরা ম্যাথটা হোপফুলি বুঝতে পারছি। এখানে আমি 60 ডিগ্রি বলছি, তো এই জন্য একটু ভগ্নাংশ চলে আসছে। 30 ডিগ্রি বললে ভগ্নাংশ আসতো না, আরো সুন্দর আনসার আসতো। যাক, আমাদের মূল কাজ হচ্ছে কনসেপ্ট ডেভেলপ করা। ক্যালকুলেশন আপনি আমি কম বেশি পারি। যারা সঠিক উত্তর দিচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ। হিমেল রয়, অনুকূল, আপনারা একদম পিন পয়েন্ট আনসার দিচ্ছেন। তারপর হচ্ছে শফিউল, রাইট, সঠিক উত্তর। তারপর হচ্ছে সাবরিনা, সাজের মায়া, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। এবার চলেন আমরা চলে যাই একটু কোঅর্ডিনেট জিওমেট্রির কাছে। আমরা ত্রিকোণমিতি নিয়ে আরো ক্লাস দিব, সেখানে আমরা নেক্সট টাইম একটু ডিফিকাল্ট লেভেলের প্রবলেম নিয়ে কাজ করব। আজকে আমরা মোটামুটি ইজি প্রবলেম গুলো নিয়ে কাজ করেছি। হ্যাঁ, ডেফিনেটলি ভাঙা অংশ 66 - x ধরে করা যাবে, হোয়াই নট। আপনি একটা পার্টকে x ধরবেন, একটা পার্টকে বাকিটা ধরবেন, আপনার চয়েস। আর ওইখানে ভাঙা অংশ দুইটা, কারণ একটা জিনিস ভাঙলে দুইটা অংশ হয়। আমরা দুইটা অংশের যে অংশটা অপশনে থাকে সেটাকেই আনসার দিব। আর এখন একটা ব্যাপার আছে, যদি দুইটাই অপশনে থাকে তখন কিন্তু কোনটা দিব, এটা একটা ব্যাপার হইতে পারে। আমরা একটু ব্যাক যাই। যদি দুইটাই অপশনে আছে, মনে করেন অপশন ইতে আছে হচ্ছে 44, ইন দ্যাট কেস আমরা কি আনসার দিব? দেখেন, এটা ভেঙে পড়ে গেছে আর এটা ভেঙে কিন্তু দাঁড়ায় আছে, সেই ক্ষেত্রে আমাদের অপশনে দুইটাই আছে। ভাঙা অংশ তো দুইটা, এক অংশ হলো 22 আর এক অংশ হচ্ছে 44। আমি 22 আর 44 এর মধ্যে একজন পাইছি, একজনকে দাগায় দিছি। যদি দুইটাই অপশনে থাকতো তখন কি হইতো? তখন দেখেন ও কিন্তু ভাঙার পরেও দাঁড়ায় আছে আর ও ভেঙে মাটিতে পড়ে গেছে, তখন আমরা 44 কে রাইট আনসার দাগায় আসতাম। ইন দ্যাট কেস তখন আমরা 44 কে দাগায় আসতাম, তখন এটাকে ভাঙা অংশ হিসাবে 44 আনসার আসতো। 44 আমার রাইট আনসার হইতো, কারণ ভেঙে পড়ে যাওয়া অংশ এটা, আর ভাঙার পরও দাঁড়ায় থাকা অংশ এটা। বাট ওই রকম সিনারিও তো আসে নাই, সেই জন্য যা পাইছি সেটা দাগায় দিছি। এবার আসেন আমরা একটু কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে কাজ করতে পারি। কোঅর্ডিনেট জিওমেট্রিও খুবই সহজ। চলুন আমরা পরের কোশ্চেনটায় যাই। তো কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমাকে বলছে ফাইন্ড, বের করতে বলছে দ্য ডিস্টেন্স, দূরত্ব বের করতে বলছে। কার কার দূরত্ব? বিটুইন 2 পয়েন্টস, দুইটা পয়েন্টের মাঝখানের দূরত্ব। পয়েন্ট দুইটা কত? 21 আর -15। হ্যাঁ, একটা দাঁড়িয়ে আছে আর একটা পড়ে গেছে। তো আমরা পড়ে যাওয়া অংশটাকে প্রায়োরিটি দিয়ে আনসার করতাম যদি অপশনে দুইটাই থাকতো। এখন আমার এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করতে হবে। তো এখানে আমাকে ফর্মুলা মনে রাখতে হবে। ধরেন এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2 y2। ফর্মুলা লিখতেছি, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী
দূরত্ব বের করতে যদি আমাকে হয়, তখন আমার সূত্রটা কি হবে? দূরত্বের সূত্রের জন্য প্রথমে একটা রুট দিব, এরপরে প্রথম উপাদানগুলোর বিয়োগফল বের করব। প্রথম উপাদানে কি আছে? x1 মাইনাস x2, এদের বিয়োগফলকে স্কোয়ার করে দিব। এই প্রথম উপাদানগুলোর বিয়োগফলের স্কোয়ার পেয়ে গেলাম, যোগ দ্বিতীয় উপাদান মানে y গুলো, দ্বিতীয় উপাদানগুলোর বিয়োগফল বের করব, y1 মাইনাস y2, বিয়োগফল বের করে তারও স্কোয়ার করে দিব। এটাই হচ্ছে আমাদের দূরত্ব বের করার ফর্মুলা। আচ্ছা, সঠিক উত্তর অনেকেই দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। এখন আমরা ফর্মুলা ইউজ করে দিই। আমার একটা বিন্দু এখন আর x1 y1 না, 2 1 আর একটা হচ্ছে -1 5। তাহলে আমি এই দুইজনের পার্থক্য বের করি আগে। 2 মাইনাস -1 পার্থক্য বের করে তার স্কোয়ার করে দিব, প্লাস এবার দ্বিতীয় উপাদান যারা আছে, এখানে দ্বিতীয় উপাদান 1, এখানে দ্বিতীয় উপাদান হচ্ছে 5, এদের পার্থক্য বের করে স্কোয়ার করে দিব। এই দুটো স্কোয়ারের যোগফলকে রুট করে দিব। তাহলে কি আসবে? 2 আর 1 3, 3 স্কোয়ার মানে 9, প্লাস 1 থেকে 5 চলে গেলে থাকে -4, -4 এর স্কোয়ার 16। তাহলে আমরা পাচ্ছি 16 আর 9 হচ্ছে 25, তার মানে 5, অর্থাৎ বিন্দু দুইটার মাঝখানকার দূরত্ব হচ্ছে 1/5। ওকে, সবাই দিয়েছেন সঠিক উত্তর। আমি দেখতে পাচ্ছি সবার আগে আনিকা সঠিক উত্তর দিয়েছেন, তার আগে কার উত্তর থাকলে সেটা দেখা যাচ্ছে না আমার মনিটরে। এরপর পাচ্ছি জান্নাতুল ফেরদৌস, সাবরিনা, সাকিবুল ইসলাম, সুধা, হিমেল, সবাইকে অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে দুইটা বিন্দু যদি আমাকে দেয়, দিয়ে যদি বলে তাদের মাঝখানকার দূরত্ব বের করতে, সেটা আমরা পারবো। তারপর চলেন দেখি পরের ম্যাথটা কি বলে। পরের ম্যাথটা বলছে ফাইন্ড, বের করতে বলছে, ফাইন্ড দ্য মিড পয়েন্ট, মাঝখানের বিন্দু বের করতে বলছে, অফ টু লাইন, দুইটা লাইনের মাঝখানের পয়েন্ট বের করতে বলছে। ওই দুই লাইন কিভাবে তৈরি হবে? জয়েনিং 2 1 আর -2 5, এই দুইটা বিন্দুকে জয়েন করলে যে লাইনটা হবে, সেই লাইনটার মিডল পয়েন্ট বের করতে বলছে, মিড পয়েন্ট বের করতে বলছে। তাহলে একটা পয়েন্ট আমাকে বলে দিছে 2 1, আরেকটা পয়েন্ট আমাকে বলে দিছে -2 5। এরপরে বলছে এই দুইটা পয়েন্টকে যোগ করতে হবে, যোগ করলে একটা লাইন হবে, যে লাইনটা হবে সেই লাইনটার মিডল পয়েন্টটা কত, সেই লাইনের মিডল পয়েন্ট আমাকে বের করতে হবে, সেই লাইনের মিডল পয়েন্ট আমাকে বের করতে হবে। দেখি কে সবার আগে উত্তর দিতে পারেন, সেই লাইনের মিডল পয়েন্ট কত। এখন মিডল পয়েন্ট বের করার ফর্মুলা আমাকে দেখতে হবে। চলেন ফর্মুলা আগে দেখি। ধরেন এই একটা বিন্দু, এটা নাম দিলাম x1 y1, তার মানে প্রথম উপাদান x1, দ্বিতীয় উপাদান x2। প্রথম উপাদানকে বলা হয় ভুজ, দ্বিতীয় উপাদানকে বলা হয় কোটি। ভুজের ইংলিশ হচ্ছে অ্যাবসিসা, প্রথম উপাদানটা অ্যাবসিসা, দ্বিতীয় উপাদানটা হচ্ছে অর্ডিনেট, দুইজন মিলে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। আসেন এই পয়েন্টকে আমরা বলতে পারি x2 y2। এই দুটা লাইনকে জয়েন করলে যে মিডল পয়েন্ট হবে, সেই মিডল পয়েন্টের স্থানাঙ্কটা হবে প্রথম উপাদানগুলোর গড়। প্রথম উপাদান কি? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটাই প্রথম উপাদানের গড়। আর দ্বিতীয়টা হবে দ্বিতীয় উপাদানের গড়। স্থানাঙ্কের তো দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাবসিসা আর একটা হচ্ছে অর্ডিনেট। তাহলে দ্বিতীয় অংশটা বা অর্ডিনেটটা হবে দ্বিতীয় অংশগুলোর গড়, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে মিডল পয়েন্ট। এখন চলেন এখানে মিডল পয়েন্ট বের করি। এখানে মিডল পয়েন্ট প্রথম উপাদানগুলোর গড়, 2 - 2 ডিভাইডেড বাই 2, 1 - 5 ডিভাইডেড বাই 2, 1 প্লাস 5 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো 0/2, 6/3। তার মানে আমরা পাবো হচ্ছে 0 আর 3। তাহলে 0-3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখি সবার আগে কি সঠিক উত্তর দিয়েছেন। সবার আগে আবারও সঠিক উত্তর দিয়েছেন আনিকা নূর, তারপরে সঠিক উত্তর দিয়েছেন জান্নাতুল ফেরদৌস। এরপর আমি সঠিক উত্তর পাচ্ছি সাবরিনা মমতাজ সুধার কাছ থেকে, তারপর হচ্ছে হিমেল রয় এবং সাকিব আল
সাকিব আল হাসান না, সাকিবুল ইসলাম, মোহাম্মদ সাকিবুল ইসলাম। যারা সঠিক উত্তর দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে আমাকে যদি এরকম দুইটা বিন্দু দিয়ে বলে ওই দুইটা বিন্দুকে জয়েন করলে যে লাইন হবে সেই লাইনটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত বা মধ্যবিন্দুর কোঅর্ডিনেট কত। এরপর সাবরিনার কাছ থেকে ফারজানার কাছ থেকে আমরা সঠিক উত্তর পাচ্ছি। ফারজানা মৌসুমী, ধন্যবাদ আপনাকেও সঠিক উত্তর দেওয়ার জন্য। চলেন দেখি পরে আমরা কোন টাইপের ম্যাথ পাই, পরের ম্যাথটা দেখতে চাই। পরের ম্যাথটা আমাদেরকে বলতেছে ক্যালকুলেট, হিসাব করেন দ্য স্লোপ, ঢাল, আমাকে ঢাল হিসাব করতে হবে, অফ আ লাইন, একটা লাইনের ঢাল হিসাব করতে হবে, কন্টেইনস এত এবং এত। লাইনটা কিভাবে তৈরি হবে? জয়েনিং কন্টেইনস 2, 1 এবং 1, 5। তাহলে এই যে 2, 1 আর -1, 5 এরকম দুইটা বিন্দু আছে। একটা বিন্দু হচ্ছে ধরেন 2, 1, আরেকটা বিন্দু হচ্ছে -1, 5, এরকম দুইটা বিন্দু আছে। ওই দুইটা বিন্দু ঢাল বের করতে হবে। তার মানে ওই দুইটা বিন্দু যে রেখা তৈরি করবে সেই রেখাটা কতটুকু ঢালু। ঢাল তো আমরা বুঝি, পাহাড়ের ঢাল থাকে না, এই যে এরকম পাহাড়ের যেমন ঢাল থাকে আমাদের রেখারও এরকম ঢাল থাকে। পাহাড়ের ঢালটা আমরা কার সাথে বের করি? পাহাড়ের ঢালটা আমরা বের করি ভূমির সাথে, যে পাহাড়টা কতটুকু ঢালু কতটুকু খাড়া এই ব্যাপারটা আমরা ভূমির সাথে বের করি। আর এরকম রেখার ঢালটা আমরা বের করি এক্স অক্ষের সাথে। আমরা তো জানি আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ থাকে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। আমরা জ্যামিতির ক্ষেত্রে সে কতটুকু ঢালু কতটুকু উঁচু কতটুকু খাড়া এই ব্যাপারটা আমরা বের করি এক্স অক্ষের সাথে। এখন এক্স অক্ষের সাথে কোনটা, এই যে আমরা যে কোণ পাচ্ছি সেই কোণ যত বড় হবে ঢাল তত বেশি হবে, কোণ যত কম হবে সে কম ঢালু, এবং সেই কোণের মানটা যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তখন আমরা ঢালকে পাবো পজিটিভ। আর এখানেও দেখেন আমি ঢাল তো পাচ্ছি, কতটুকু ঢালু সেটা সম্পর্কে আইডিয়া পাচ্ছি। এই ঢালের কোণটা কিন্তু দেখেন 90 ডিগ্রির চেয়ে বড়, তখন আমরা নেগেটিভ ঢাল পাবো। যাকে এগুলো বললেও আমাদের খুব একটা লাগবে না। তাহলে ঢাল মানে আমরা এটুকু বুঝতেছি, ঢাল মানে আসলে কতটুকু সে উঁচু বা কতটুকু খাড়া বা কতটুকু ঢালু এই ব্যাপারটা বুঝতেছি। এখন আমরা এই দুই বিন্দু থেকে বের করতে পারবো তার ঢালটা আসলে কত। ঢাল বের করার উপায়টা কি? ঢাল বের করার উপায় হচ্ছে আমরা প্রথমে দ্বিতীয় উপাদানগুলোর বিয়োগফল বের করব। দ্বিতীয় উপাদানগুলোর বিয়োগফল বের করব। বিয়োগফল যেহেতু বের করব তাহলে আসেন আমরা বিয়োগফল বের করি। আমি 1 থেকেও 5 কে বাদ দিতে পারি, আবার 5 থেকে 1 কে বাদ দিতে পারি, যে কোনো একটা করলেই হবে। চলো আমরা 5 থেকে 1 কে বাদ দিই। 5 থেকে 1 কে বাদ দিলাম মানে কি দ্বিতীয় উপাদান বা কোটি বা অর্ডিনেট তাদের বিয়োগফল উপরে থাকবে 5 - 1 লিখলাম, আর নিচে হবে ভুজগুলোর বিয়োগফল। এখন আমি যেহেতু এখান থেকে কাজটা শুরু করছি তাহলে ভুজ লেখার সময়ও আমাকে এখান থেকে লিখতে হবে। তাহলে আমাকে এখান থেকে লিখতে হবে -1, এখানকার ভুজটা কি -1, এরপরে বিয়োগফল কত, এখানে 2 আছে। এখানে আমরা কিন্তু ভুল করার সময় করতে পারি 2 থেকে -1 কে বাদ দিতে পারি, সেটা করা যাবে না। আমি যেহেতু 5 থেকে 1 কে বাদ দিছি সেই জন্য -1 থেকে 2 কে বাদ দিতে হবে। যদি আমি 1 থেকে 5 কে বাদ দিতাম তখন আমি 2 থেকে -1 কে বাদ দিতাম। তার মানে বিয়োগ যখন করব তখন আমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। এই হচ্ছে আমাদের স্লোপ বা ঢাল। এখানে আমরা পাচ্ছি কত, 5 থেকে 1 গেল মানে 4 পাচ্ছি। তারপরে -1 থেকে -1 থেকে 2 গেল, তার মানে পাচ্ছি আমি -3, তার মানে পাচ্ছি -4/3। এটাই হচ্ছে আমার ঢাল। যেহেতু আমি ঢালটা মাইনাস পাইছি তার মানে আমি এই পাশের ঢাল বের করতেছি না, আমি ওই পাশের ঢাল বের করতেছি। এই কোণ যত বেশি ঢাল তত বেশি, ঢালটা এক্স অক্ষের সাথে 90 এর চেয়ে বড় কোণ তৈরি করছে, মানে এই পাশের ঢালটা আমরা বের করতেছি। তাহলে আমাদের রাইট আনসার কি হবে? রাইট আনসার এখানে আপাতত আমরা দেখতে পাচ্ছি না। তাহলে রাইট আনসার হয়তো বা ই নাম্বার অপশনে ছিল, সেটা হচ্ছে -4/3। দেখেন আমরা ব্যাপারটা বুঝছি কিনা।
রাইট, অনুকূল ঘোষের কাছ থেকে সবার আগে উত্তরটা পেয়েছি। ঢালটা হচ্ছে -4/3, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলোর বিয়োগফল ডিভাইডেড বাই প্রথম উপাদানগুলোর বিয়োগফল। কিন্তু বিয়োগফল তৈরি করার সময় আমরা সিকোয়েন্স মেনটেন করব। পারবো কিনা দেখেন, কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন। হিমেলের কাছ থেকেও সঠিক উত্তর পেয়েছি, সাবরিনার কাছ থেকেও সঠিক উত্তর পেয়েছি। তার মানে আমরা মোটামুটি বুঝতেছি, না বুঝলে কিন্তু জানাতে হবে। এরকম ঢাল রিলেটেড ম্যাথ আমাদেরকে দিতে পারে। হ্যাঁ, সাধনা বিশ্বাসের কাছ থেকে উত্তর পাচ্ছি, ধন্যবাদ আপনাকেও সঠিক উত্তর দেওয়ার জন্য। যদি আমরা না বুঝি অবশ্যই কিন্তু আমাকে ইনফর্ম করতে হবে। এরপর আমরা পরের কোশ্চেন, আমরা এখন পরের কোশ্চেনে চলে যাচ্ছি। চলেন দেখি পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলে। পরের কোশ্চেন আমাদেরকে বলতেছে ক্যালকুলেট, হিসাব করতে বলছে, দ্য স্লোপ, আবারও স্লোপ হিসাব করতে বলছে, অফ দ্য লাইন, রেখার স্লোপ বের করতে বলছে। অফ, এটা আগের কোশ্চেনটা দেখেন আমাদেরকে বলছিল দুইটা বিন্দুর জয়নিং লাইন, সেই লাইনের স্লোপ বের করতে বলছে। এখন আর বিন্দু দেয় নাই, এখন আমাকে সরাসরি রেখা দিয়ে দিছে। রেখা দিয়ে বলছে, রেখার সমীকরণটা দিছে, এই রেখার সমীকরণ থেকে আমাকে ঢাল বের করতে হবে। এই রেখার সমীকরণ থেকে আমাকে ঢাল বের করতে হবে। ওকে, তাহলে রেখার সমীকরণ থেকে কি করে ঢাল বের করা যায় সেটা আমরা দেখতে চাই। চলেন দেখি রেখার সমীকরণ থেকে কিভাবে ঢাল বের করব। আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে y = mx + c। এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড সমীকরণ। এই সমীকরণটায় x এর যে সহগ m হচ্ছে ঢাল বা স্লোপ। এটা দেখে আমি বুঝতে পারবো আমার রেখাটা কেমন ঢালু। এর মান যত বেশি সে তত বেশি খাড়া। মানটা যদি পজিটিভ হয় তার মানে আমরা বুঝবো এইভাবে ঢালু, মান যদি নেগেটিভ হয় তখন বুঝবো এইভাবে ঢালু। জাস্ট ঢালের দিকটা বুঝবো। y = mx + c। আর সিটা কি? সি হচ্ছে y অক্ষ থেকে কতটুকু অংশ কাট করে রেখাটা। এটা যদি ধরেন y অক্ষ হয়, এটা যদি x অক্ষ হয়, আমার রেখাটা হয়তো বা এরকম। তাহলে ঢাল বলতে আমরা বুঝতেছি যে এই অ্যাঙ্গেলটা কেমন। এই অ্যাঙ্গেল যদি বেশি হয় রেখাটা বেশি খাড়া, এই অ্যাঙ্গেল যদি কম হয় রেখাটা কম খাড়া। ঢাল মানে আমরা খাড়ার ব্যাপারটা বুঝি। আর সি অংশটা হচ্ছে যে অংশটা, ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ সে কেটে নিচ্ছে, এটা হচ্ছে সি। এখন আমরা আমাদের গিভেন ইকুয়েশন নিয়ে চিন্তা করি। চলেন, আমাদেরকে গিভেন ইকুয়েশন দিয়ে দিচ্ছে x + 2y - 5 = 0। আমাকে বলতেছে যে ঢালটা বের করতে। ঢাল কি করে বের করব? আমার স্ট্যান্ডার্ড সমীকরণ দেখে আমি এইটুকু আইডিয়া পাচ্ছি। সমীকরণের ঢাল বের করার জন্য y কে এক পাশে রাখতে হয়, বাকি সবাইকে অন্য পাশে নিতে হয়। এগুলা কথা আমি যা বলছি না বুঝলেও চলবে। এইটার সলিউশন করার জন্য এই সমীকরণের চেহারা দেখে আমরা আসলে কি অবজার্ভ করলাম সেটা ইম্পর্টেন্ট। y একা থাকবে এক পাশে, বাকি সবকিছু অন্য পাশে থাকবে। সেটা বানানোর পরে x এর পাশে যে আছে সেই ঢাল। চলেন এখানে অ্যাপ্লাই করি। আমার দরকার y কে এক পাশে একা করে ফেলা। তাহলে আমি 2y = লিখতে পারি -x + 5। y এক পাশে গেল, একা হয় নাই, একা করতে হবে ওকে। তাহলে আমরা কি পাবো? y = -x/2, বা এটাকে যদি আমরা একটু ভেঙেই লিখি -12x + 5/2। হ্যাঁ, এখন এই সমীকরণের চেহারার মতো হয়েছে, এই সমীকরণের চেহারার কাছাকাছি হয়ে গেছে। y এখানেও একা, y এখানেও একা, বাকি সবাই অন্য পাশে, বাকি সবাই অন্য পাশে। এমন যদি ব্যাপারটা হয় তাহলে x এর যে সহগ সেই হচ্ছে স্লোপ। x এর যে সহগ সেই হচ্ছে স্লোপ। তাহলে এই ক্ষেত্রে স্লোপ হচ্ছে -12 মানে c। দেখি আপনাদের কি অবস্থা। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দেওয়া শুরু করে দিয়েছেন। তাহলে দেখি সবার আগে সঠিক উত্তর কে দিয়েছেন। সবার আগে সঠিক উত্তর দিয়েছেন সাকিবুল ইসলাম, তারপর সঠিক উত্তর দিয়েছেন সাবরিনা, তারপর হচ্ছে আনিকা নূর, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, তারপর সাধনা সঠিক উত্তর দিয়েছেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। কারো বুঝতে যদি প্রবলেম হয় সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমরা তাহলে পরের ম্যাথটা দেখতে পারি, যেহেতু মোটামুটি ক্লিয়ার হচ্ছে সবার কাছে। পরের কোশ্চেনটা হচ্ছে, কেউ না বুঝলে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের সময় এই ম্যাথগুলো শুধুই হায়ার ইসে ছিল, আপনার ইন্টারমিডিয়েটে ছিল। পরবর্তীতে সিলেবাস যখন চেঞ্জ হয় তখন হায়ার ম্যাথে এসএসসি তে নিয়ে আসে। এই জন্য যাদের হায়ার ম্যাথ ছিল না তাদের জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট হতে পারে, আমাকে জানাবেন যদি বুঝতে ডিফিকাল্ট হয়। এর পরের কোশ্চেন আমাদেরকে বলছে ক্যালকুলেট, হিসাব করতে বলছে প্যারালাল স্লোপ। তাহলে যেই লাইন দিচ্ছে সেই লাইনের স্লোপ বের করতে পারে নাই, প্যারালাল লাইনের স্লোপ বের করতে বলছে। প্যারালাল স্লোপ অফ দা লাইন জয়েনিং এই লাইনটার সমীকরণ। তাহলে এই যে আমি সমীকরণ পাচ্ছি, এই সমীকরণের স্লোপ বের করব না, স্লোপ বের করব এই সমীকরণটার প্যারালাল যত লাইন আছে তাদের স্লোপ। তাহলে আমরা যদি সিম্পলি এক্সাম্পল চিন্তা করি, মনে করেন এটা হচ্ছে ভূমি মানে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার লাইনটা। এক্সাম্পল হিসাবে নিচ্ছি, এটা হচ্ছে আমার লাইনটা। এই লাইনটার স্লোপ বা কতটুকু ঢালু সেটা আমরা বের যদি করতে পারি, এই লাইনের সমান্তরালে যত লাইন বের করব, যত লাইন আমরা ড্র করব, এই লাইনের সমান্তরালে আমরা যত লাইন ড্র করব, সবাই আসলে কি সমান ঢালু বা সবাই আসলে কি সমান খাড়া? আপনি এখানে বসলে যেভাবে পড়বেন, এখানে বসলে একই স্পিডে পড়বেন, এখানে বসলেও একই রকম ভাবে পড়বেন। তার মানে এরা সবাই কি সমান ঢালু। আমাকে একটা লাইন দিয়ে বলছে এর প্যারালাল অন্য কোনো লাইনের স্লোপ বের করতে, প্যারালাল স্লোপ বের করতে বলছে। দেখেন প্যারালাল হওয়ার অর্থ এরা সবাই সমান ঢালু। তার মানে এই লাইনের স্লোপ, এই লাইনের স্লোপ যা ওর প্যারালাল যত লাইন আছে সবার স্লোপ সিমিলার। আর এই লাইনের স্লোপটা আমরা মনে হয় বের করছি -1/2 ছিল আগের কোশ্চেনটাই। এই লাইনের স্লোপ যদি -1/2 হয় তাহলে তার প্যারালাল যত লাইন বের করা যাবে সবার স্লোপই -1/2 হবে। এই লাইনের স্লোপ যা হবে প্যারালাল সকল লাইনের স্লোপ তাই হবে। আচ্ছা বের করে আরেকবার দেখাই দেই। এখান থেকে আমরা বের করতে পারি 2y = -x + 5। এখান থেকে বের করতে পারি y = -12x + 5। y এক পাশে বাকি সবাই অন্য পাশে, সেই ক্ষেত্রে x এর সহগী স্লোপ। তাহলে এই লাইনের স্লোপ যা তার প্যারালাল যত লাইন আপনি ড্র করবেন সবার স্লোপ একই, কারণ সবাই একই রকম খাড়া। হোপফুলি আমরা সবাই এরকম ম্যাথ দিলে পারবো। যদি পারি আমরা তাহলে পরের কোশ্চেনটা চলে যাই। পরের কোশ্চেনটা আমাকে বলছে ক্যালকুলেট, হিসাব করতে বলছে দ্য পারপেন্ডিকুলার স্লোপ। আগে বলছিল প্যারালাল স্লোপ, তার মানে যেই স্লোপ সম্পর্কে বলতেছে, যে লাইন সম্পর্কে বলতেছে সেটা না, তার প্যারালালি অন্য কিছু। আর এখন বলতেছে পারপেন্ডিকুলার স্লোপ অফ দ্য লাইন। লাইনের সমীকরণটা কি? সমীকরণ আগেরটাই দিছে, x + 2y - 5 = 0। সমীকরণ আগেরটাই দিচ্ছে। এই লাইনটার স্লোপ আমাকে বের করতে হবে না, ওর প্যারালাল অন্য কোনো লাইনের স্লোপও বের করতে হবে না। স্লোপ যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার অন্য কোনো লাইন যদি তো থাকে সেই লাইনটার স্লোপ বের করতে হবে। তাহলে এক্সাম্পল হিসাবে যদি বলি আপনাকে, ধরেন এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার লাইনটা। এই লাইনের স্লোপ আমি বের করতে পারি, কিন্তু আমার এই লাইনের স্লোপ বের করলে হবে না। এই লাইনের উপরে প্যারালাল তো লাইন ড্র করা যায়, পারপেন্ডিকুলার লাইন তো ড্র করা যায়। এই পারপেন্ডিকুলার লাইনটা কেমন ঢালু সেটা বের করতে হবে। এই লাইনে এখানে বসলে আপনি কিভাবে পড়বেন, কিভাবে পিছলা খাবেন সেটা তো ঢালের উপরে ডিপেন্ড করবে। এই লাইনটা যেটা কিনা আগের লাইনের উপরে পারপেন্ডিকুলার, এই লাইনটার স্লোপ আমি বের করতে চাই, কিন্তু আমাকে দিয়ে দিছে এই সমীকরণটা। সো ফার আমি পারি এই সমীকরণটার স্লোপ বের করতে। তার মানে আমি আইডিয়া করতে পারি আপনি এখানে বসলে কেমন আরামে পিছলাটা খাবেন সেটা আমি বের করতে পারি, কিন্তু সেটা দিয়ে হবে না।
এই লাইনের উপরে পারপেন্ডিকুলার লাইন ড্র করব, সেই লাইনটার স্লোপ কেমন সেটা আমার দরকার। চলেন করি। আগে এই লাইনটার স্লোপ তো বের করি, পরে ওটা দেখবো না কি হয়। এই লাইনের স্লোপ হচ্ছে 2y ইকুয়াল -x + 5। এখান থেকে আমরা বলতে পারি y ইকুয়াল -12x + 5/2। এবং আমি এটা আসলে আগে থেকেও পারি, এই লাইনটার স্লোপ হচ্ছে -12। এই লাইনের স্লোপ হচ্ছে -12। কিন্তু আমার এখন দরকার হচ্ছে এই স্লোপটা, এই লাইনটার স্লোপ দরকার। তাহলে পারপেন্ডিকুলার লাইনের স্লোপটা কেমন হবে? পারপেন্ডিকুলার লাইনের স্লোপটা হবে দুই দিক থেকে বিপরীত। প্রথম দিক থেকে বিপরীত হচ্ছে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। সেকেন্ড দিক থেকে বিপরীত হচ্ছে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। দুই দিক থেকে উল্টায় দিতে হবে। দেখেন আমার এই লাইনের স্লোপ হচ্ছে -12, তার মানে এই -12 সংখ্যাটার লব হচ্ছে 1, হর হচ্ছে 2। এই লব আর হরকে প্রথমে উল্টাবো। লব আর হরকে উল্টাইলে কি হবে? 2/1 হবে। লব আর হরের দিক থেকে একবার উল্টাইলাম। সেকেন্ড, আমি চিহ্ন উল্টায় দিব। আগে ছিল মাইনাস, এখন আমি চিহ্ন দিয়ে দিব প্লাস। তাহলে দুই দিক থেকে আমাকে উল্টাইতে হবে। প্লাস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে। লবরে হর বানাইতে হবে, হরকে লব বানাইতে হবে। তাতে আমি যা পাবো সেটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইনের স্লোপ। তার মানে উত্তর হচ্ছে এ। লবকে হর বানাইছি, হরকে লব বানাইছি, প্লাসকে মাইনাস বানাবো, মাইনাসকে প্লাস বানাবো। করলে আমি যা পাবো সেটা হচ্ছে গিভেন লাইনের সাথে পারপেন্ডিকুলার কোন লাইন ড্র করলে সেই লাইনটার ঢাল বা স্লোপ। দেখি কি অবস্থা আপনাদের। সঠিক উত্তর কয়জন দিয়েছেন? সবার আগে কে দিয়েছেন আগে তাকে খুঁজে বের করি। 16 নাম্বার সঠিক উত্তর সবার আগে দিয়েছেন আনিকা নূর। আনিকা নূরকে সবচেয়ে বেশি ধন্যবাদ। তারপর আমাকে সঠিক উত্তর দিয়েছেন সোয়াইব হাসান, জান্নাতুল ফেরদৌস, সাবরিনা মমতাজ সুধা, তারপর হচ্ছে হিমেল রয়, রাধিকা। যারা সঠিক উত্তর দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের মূল কাজটা ছিল এই কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক নিয়ে কাজ করা। খুব বেশি জটিল প্রবলেমে আমরা যাব না। ইনফ্যাক্ট খুব বেশি জটিল প্রবলেম আমাদের এক্সামে আসলে আসেও না। তো মোটামুটি মানের কোশ্চেন এবং সূত্রগুলো নিয়ে কাজ করা ছিল আমাদের মূল টার্গেট, কোঅর্ডিনেট জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রি। তো নেক্সট আরেকটা ক্লাসে আমরা একটু ডিফিকাল্ট লেভেলের পার্ট নিয়ে শুরুই করবো, ডিফিকাল্ট লেভেলের পার্ট নিয়ে। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আপনাদের ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে একটু কমেন্টে জানাতে পারেন। পাশাপাশি নেক্সট ক্লাস আমরা কোন টপিকের উপরে নিতে পারি সেটাও আমাকে একটু জানাতে পারেন। আর কিভাবে আমরা আরো ডেভেলপ করতে পারি সেটাও একটু বলতে পারেন কমেন্টে। আপনাদের মূল্যবান কমেন্ট আমরা নিয়ে নিজেদের ডেভেলপমেন্ট করব। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসে এই পর্যন্তই। আপনারা কমেন্ট একটু জানাতে পারেন ক্লাস কেমন লেগেছে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে নেক্সট ক্লাস কিসের উপরে চাচ্ছেন। থার্ড ব্যাপার হচ্ছে আমরা কিভাবে এই ক্লাসগুলোকে আরো উন্নত করতে পারি। এই 3 ধরনের পরামর্শ আপনাদের কাছ থেকে চাচ্ছি কমেন্টে। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের উত্তর দিতে পারি। আমাদের হাতে কিছুটা সময় আছে অলরেডি। আমরা কোনো কোশ্চেন থাকলে সেটার উত্তর দিতে পারি আপনাদের যদি জানার কিছু থাকে। ওকে, আপনাদের যদি এছাড়াও কোনো কিছু জানার থাকে সেটাও একটু বলতে পারেন। ফারজানা মৌসুমী বলছেন জ্যামিতি। হ্যাঁ, আমরা জ্যামিতির উপরে ক্লাস নিতেই পারি। তারপর আর কারো যদি কিছু বলা থাকে বা কোনো কিছু জানার থাকে। ওকে, তাহলে যদি জানার থাকে সেটা আমরা আজকের মতো করে এখানেই শেষ করছি। যদি জানার থাকে কমেন্টে লিখে রাখবেন, আমরা সেটা পরে দেখব। সোয়াইব বলছেন আইসিটি নিয়ে একটা সাজেশন ক্লাস। ওকে, আমাদের টেকনিক্যাল টিম এটা রেকর্ড করছে। আইসিটি নিয়ে আমরা একটা সাজেশন ক্লাস দিতেই পারি, জ্যামিতির উপরে ক্লাস নেওয়া যায়। তো এরকম আপনাদের আরো কোনো কিছু থাকলে সেটা আপনাদের বলে রাখতে পারেন। আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং পরীক্ষার জন্য শুভকামনা।